চ্যানেলাই 16 বছরে পড়লো, 15 বছর পূর্ণ করেছে, তাকে অবশ্যই আন্তরিক অভিনন্দন জানাবো। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি মনে করি যে এখানকার একজন দর্শক হিসেবে আমি চ্যানেলাইকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। অভিনন্দন তো রয়েছে অভিনন্দনের জায়গায়, এবং কৃতজ্ঞতা এই জন্য যে সম্প্রচারের মান এই 15 বছরে কোথায় নিয়ে গিয়েছে চ্যানেল আই, এটা একটা সত্যিকারের আশ্চর্যজনক ব্যাপার, অভূতপূর্ব। আমি যেদিকে তাকাই না কেন, সম্প্রচারের যে কোনো দিক, বার্তা বলুন, বিনিময় বলুন, বাণিজ্য সংবাদ বলুন, কৃষি সংবাদ বলুন, তথ্য প্রযুক্তি বলুন, আমরা ক্রমে ক্রমে আমার মনে হচ্ছে যেন চ্যানেল আই নির্ভর হয়ে উঠছি। শুধু তাই নয়, চ্যানেল আই শুধু দেশে নয়, চ্যানেল আই বিদেশেও, যারা বিদেশে যান যেসব বাঙালিরা, তারা যেন চ্যানেল আইকে বগল দাবা করে সঙ্গে নিয়ে যান। বাইরে গিয়ে প্রথম জিনিস যা তারা দেখতে চান সেটা হচ্ছে চ্যানেল আই। এই জন্য চ্যানেল আই একটি অভূতপূর্ব সাকসেস স্টোরি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চ্যানেল আই কতগুলো প্রোগ্রাম আছে যেগুলো না বললেই নয়। একটা হচ্ছে কৃষিভিত্তিক যতগুলো প্রোগ্রাম, সমস্ত শহরে বসে, ড্রয়িং রুমে বসে যারা কৃষি সম্বন্ধে লেখাপড়া করেন, যাদের একেবারে প্র্যাকটিক্যাল জ্ঞান আমাদের কৃষি সম্বন্ধে কম, তাদের কিন্তু চোখ উন্মোচিত হয়ে যায় শেখ সিরাজের এক একটা প্রোগ্রামের সঙ্গে সঙ্গে। তৃতীয় মাত্রার কথা না বলে চ্যানেলের কথা বলা যায় না। এবং আমি তো মনে করি এক অর্থে তৃতীয় মাত্রা একটি আঞ্চলিক রেকর্ড স্থাপন করতে যাচ্ছে। আজকাল তো আর একটা দুটো টেলিভিশন স্টেশন নয়, দেশের বিদেশেও রয়েছে, বিদেশের টেলিভিশন স্টেশন দেখি। এবং আমি তার সাথে তুলনা করেই বলছি চ্যানেল আইয়ের যে তৃতীয় মাত্রা প্রোগ্রামটি, এটি একটি অত্যন্ত বিশেষ প্রোগ্রাম। কারণ একটা প্রোগ্রামের মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, দেশের প্রগতি, দেশের পেছনে পড়ে যাওয়া সব কিছু এমনভাবে, দেশের ইতিহাস, দেশের ভবিষ্যৎ, এমন সব কিছু আলোচিত হয় যা বাংলাদেশ সম্বন্ধে একজন মানুষকে সম্পূর্ণভাবে অবহিত করে। তৃতীয় মাত্রার আরেকটি বিশেষত্ব হলো যে এই প্রোগ্রামটিতে বিদেশিরা অনেকবারই অংশ নিয়েছে এবং তারা অত্যন্ত আগ্রহ প্রদর্শন করেছে তৃতীয় মাত্রাটির উপর। Old men, not greatly energetic, Mr. Narasimha Rao, Mr. Vajpayee, Mr. Gujral, Mr. Manmohan Singh, most of them pushing 70s towards the 80s. Now you have someone who's energetic, he's only 63, and I think you're going to see, recall the Rajiv Gandhi days. I mean, there was a kind of a dynamic Indian Prime Minister. I think that's going to be very attractive for most Indians and partners of India. And do you think that the last general elections in India has initiated a new structure in Indian political governance? May I take this opportunity to ask you my first question, whether democracy is in deep crisis in Bangladesh now? If so, why and what reasons will you advance? Well, I think it's in crisis, yes. I think, and I don't know if I can explain all of the reasons, but let me first start by saying why people who feel that way. And I'll tell you why I feel that way. I guess I remember, for me, it was a thrilling adventure to be here, partially because I arrived in the summer of 1990, just as the movement against General Ershad, a military dictator, was beginning to come together and to push. আমার একটু দুঃখ, সেটি হচ্ছে এই জিনিসটা যদি মাঝে মাঝে ইংরেজিতে করা যেত, ইংরেজি ভাষায়, তো বিদেশিরা বুঝতে পারতো যে বাংলাদেশ কোথায় এগিয়ে গেছে। আর একটা কথা বলতে চাই, তৃতীয় মাত্রার যে প্রোগ্রামগুলো রয়েছে, এগুলো কেবলমাত্র শহর ভিত্তিক তা নয়, গ্রামাঞ্চল থেকে তার সম্প্রচারিত করা হয়েছে, এবং তাতে গ্রামাঞ্চলের মানুষ সঙ্গে সঙ্গে নিজেকে সেই প্রোগ্রামটির সঙ্গে আইডেন্টিফাই করতে পারে, একাত্ম হয়ে যায়। এবং এই যে সার্থকতা
প্রোগ্রামটি, এটা কিন্তু তার জন্য আমি বিশেষ করে তৃতীয় মাত্রাকে অভিনন্দন জানাবো। সুষ্ঠু রাজনীতি, আমরা রাজনীতি যেটা সরকারি দল বিরোধী দল সবাই আমরা মিলি সংসদে যাই, আলোচনা করি, যে আলোচনার মাধ্যমে আমাদের সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে এবং আমরা এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের জাতির জনকের যে আশা সেটা পূর্ণ হবে, এটাই আমাদের আশা। এলাকাবাসীকে ধন্যবাদ। যে রৌফ সর্দার সাহেব ধন্যবাদ। চলেন আমরা লুকমান হত্যা থেকে নিজেদেরকে সংশোধন করে ফেলি। যেই থাকুক জড়িত তারই হবে বিচার। 1 নম্বর আসামি হাইকোর্টে হাজির দিয়ে পার হয়ে যাবে, ধরিবে না পুলিশ। বকুল ভাইয়ের কাছে প্রশ্ন হলো যে বিএনপির আমলে 64 জেলায় এক সময়ে বোমা ফুটলো কি কারণে? 63 জেলায়। আর ওনার যে মামলা ছিল মানে বিএনপির আমলে, আজকে কোনো মামলা নাই, বিএনপির বিরুদ্ধে কোনো মামলা নাই। আমি এখানে ছাত্রলীগের সেক্রেটারি, আমার সভাপতির বিরুদ্ধে 5টা মামলা হয়েছে, তারে 1 বছর জেলে ছিল সে। আর এখন পাড়ি জমাইছে ইটালিতে, মামলার বয়সে ইটালি কাজ করে, বাংলাদেশে কাজ করতে পারে না, স্বাধীন দেশে সে কাজ করতে পারবে না। আবার বিএনপি আসলে আরো 25টা মামলা হবে। এটা বিএনপির আমলে। বকুল ভাইকে জানতে চাই কেন তার বিরুদ্ধে এত মামলা, আমার নেতাকর্মীর বিরুদ্ধে এত মামলা কেন? আমার জানাই নেই, আমি জবাব দিব কেন? আওয়ামী লীগের আমলে না, বাংলা ভাইকে আমাদের আমলে আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, আপনি কি মনে করেন, আপনার দল কি মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ভবিষ্যতে যদি নির্বাচন হয় সেই নির্বাচন সুষ্ঠু হবে এবং জনগণ সেটাকে মেনে নেবে? মিস্টার দিলীপ বড়ুয়া। তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা ইয়াজউদ্দিন সাহেব সাবোটেজ করে দিলেন। তার প্রেক্ষাপটে আজকে এই সরকারের আমলে যে নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনে তো অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটা নারায়ণগঞ্জে, চট্টগ্রামে, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের উপনির্বাচনে এই যে এটা প্রমাণিত হয়েছে, বা সেদিন কুমিল্লাতে নির্বাচনে প্রমাণিত হয়েছে। এই দলীয় সরকারের অধীনে শক্তিশালী নির্বাচন কমিশন থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে। আমাদের 29 তারিখ যে অবস্থা, চাঁদাবাজি, মারামারি, কলেজের শিক্ষাঙ্গনের পরিবেশ দূষিত করছে, এই ব্যাপারে ছাত্রলীগ নিয়ন্ত্রণ হবে কিনা? এবং আমরা হয়তো জানি যে বোঝা গেছে আপনার প্রশ্ন। থ্যাংক ইউ। অধ্যাপক আবু সাইদ। এই প্রশ্নটি সামগ্রিক রাজনীতির প্রেক্ষাপটকে আমাদের সামনে নিয়ে আসে। আজকের পুরো রাজনীতি হয়েছে বাণিজ্যিকরণ। পার্লামেন্টের ভিতরে 67% আজকে যারা এমপি আছেন তারা ব্যবসায়ী এবং বেনিয়া। সুস্থ রাজনীতির সিম্পটম এগুলো। ধন্যবাদ। আপনি সাবেক তথ্যমন্ত্রী মহাতার সাহেবের কাছে, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল যে দ্রব্যমূল্য সহনা পর্যায়ে রাখবে, দ্রব্যমূল্যের দাম। আসলে কি এই 3 বছরে তা করতে পেরেছে নাকি নাগামহীনভাবে একভাবে বেড়েই চলছে? আপনার কি মনে হয়? আমার কাছে তো একভাবে বেড়েই চলেছে মনে হয়। আমি সরকারি দলের কাছে প্রশ্ন করতে চাই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরির মেয়াদ আর কতবার বাড়াবেন? সেই সাথে আরো প্রশ্ন করতে চাই যে বেকার সমাজদের চাকরির প্রত্যাশা আপনারা কত বছর পর দিতে চান? আজকে আমি বিশেষ করে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। ভালোভাবে আপনারা দায়িত্ব পালন করে এসছেন। চ্যানেল আই বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে যে শেখ সিরাজের যেটা আছে, আমাদের কৃষকদের ব্যাপারে, কৃষি ক্ষেত্রের ব্যাপারে যে সমস্যাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন, এই দিকটা অনেকেই মানে যারা শহরে থাকেন এগুলো ব্যাপারে এবং অনেকেই যারা দেশকে নিয়ে চিন্তা করেন, এই তথ্য পাওয়াটা খুবই প্রয়োজন ছিল তাদের। কেন এটা নিয়ে কৃষি খাতে যে সমস্যা আছে এবং কৃষকদের যে অবশ্য অবদান, এইগুলো ব্যাপারে মানুষকে অনেকটা সচেতন করার ব্যাপারে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপরে এই আপনাদের অন্যান্য প্রোগ্রামের মধ্যে তৃতীয় মাত্রা, এটা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে সুন্দরভাবে একটা আলোচনা সুযোগ দিয়েছে। বিভিন্ন মত, বিভিন্ন চিন্তার লোক এখানে এসছেন, পক্ষে বিপক্ষে যুক্তি পাল্টা যুক্তি দিয়ে তারা আলোচনা করেছেন। এই ধরনের প্রোগ্রামের সৌন্দর্য হলো যে বিভিন্ন ইস্যু নিয়ে জনগণকে সেই জিনিসগুলো বোঝার একটা সুযোগ করে দেওয়া। কেন সকল নাগরিকের সব ব্যাপারে সব কিছু জানা সম্ভব না,
কিন্তু টক শোর মাধ্যমে বিশেষ করে সুন্দরভাবে যদি যারা এই ব্যাপারে আলোকপাত করলে মানুষকে সচেতন করতে পারেন, তাদেরকে এনে তাদের আলোচনা বিতর্কের মধ্যে দিয়ে জনগণ সেই বোঝার সুযোগ পায়, জানার সুযোগ পায় এবং তারা এই ব্যাপারে একটা তাদের সচেতনতা আরো বৃদ্ধি পায়। যখন তৃতীয় মাত্রা শুরু হয় তখন অনেক চ্যানেলও ছিল না, আর টক শো এর সংখ্যা অনেক কম ছিল। তো যেমন টক শোর ব্যাপারে তৃতীয় মাত্রা মানুষকে একটা বোঝাতে পেরেছিল যে এর মধ্যে দিয়ে তারা অনেক কিছু তথ্য পাবে, অনেক কিছু ইস্যুর বিভিন্ন দিক উপলব্ধি করতে পারবে। এই জিনিসটা অন্যান্য টক শো করার চেষ্টা করেছে, কিন্তু সব টক শো সেভাবে সফল হয় না। কেন, যিনি অ্যাঙ্কার থাকেন, যিনি প্রশ্নগুলো করেন, তার এসব ব্যাপারে যে পূর্ব প্রস্তুতি তার উপরে অনেকটা নির্ভর করে যে প্রোগ্রামের মধ্যে থেকে আসল তথ্যগুলো বেরিয়ে আসবে কিনা। তো তৃতীয় মাত্রা যিনি যে প্রোগ্রামের দায়িত্বে ছিলেন, উনি সবসময় সেই জিনিসটা করে এসেছেন যে তার পূর্ব প্রস্তুতির মধ্যে দিয়ে সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, যেটার উপরে ভালোভাবে আলোচনা হয়েছে, ভালোভাবে মানুষের সামনে তথ্যগুলো তোলা সম্ভবপর হয়েছে এবং মানুষ সেটাকে শুনে আমি মনে করি তারা এই ব্যাপারে সচেতন হয়েছে। অনেকের এখানে অংশগ্রহণ করেছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যাদের মতামত এখানে তারা দিয়েছেন, জনগণ সেটা জেনে উপকৃত হয়েছে। যারা এখন আর নেই তাদের কথা কিন্তু এই চ্যানেলে ধরে রাখা হয়েছে। যে বছরটা গেল এর মধ্যে আবার সুখের আছে, দুঃখের আছে, দোনোটাই আছে। সুখের বলতে গেলে তেমন কিছু নাই, দরিদ্র দেশে সুখের জিনিস কম থাকে। আজকে যে আইন শৃঙ্খলা অবনতির জন্য যে শঙ্কা, সেটা তো ক্রমেই বাড়ছে। যতই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলুন না কেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চাইতে ভালো। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব কি লেখা আছে সেখানে একটা শব্দ কিন্তু আছে, শান্তিপূর্ণ। আমরা এককভাবে একজনের অধিকার রেখে আর সবাইকে অধিকার বিহীন করা, ক্ষুণ্ণ করা, সেটা আমরা করছি। চক্রান্ত করেছে তারা বঙ্গবন্ধুর এই মহান আহ্বানে তারা সাড়া দেয় নাই এবং তারা সাড়া না দিয়ে তারা চক্রান্ত করেছে, সুযোগ নিয়ে সুযোগের অপেক্ষায় ছিল এবং সুযোগের অপেক্ষায় প্রতি বিপ্লবী হিসাবে তারা আঘাত করেছে। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করেছি, কিন্তু সেটা যথেষ্ট মনে হচ্ছে না। তবে যেটা হচ্ছে যে আমরা প্রজন্মকে উৎসাহিত করতে পারিনি। আমি আজকে হলে কি করতাম, আমি বলতাম যে বোমার সরকার, তুমি এই বোমাকে, মানে আমি যদি বিরোধী দল হতাম, তুমি আমাকে 10 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে জানাতে হবে এর পেছনে কারা। আজকে আমাদের দেরি করার সময় নেই, 40 বছর হয়ে গেছে। সিনেমা হলে সরকারি কিছু ইন্টারভেনশন হলেই আমরা যদি করা হয়, সিনেমা হলগুলো যা আছে, আপনার নতুন হল তো হবেই, পুরনো হলগুলোকে সামান্য সংস্কার করলে। যে এদের নিয়ে যাওয়া হয়েছে 14 তারিখ থেকে 13 তারিখ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা কোথায় যাচ্ছে আমরা জানি না এবং মেরে ফেলেছে কিনা জানি না। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। এইরকম বর্বরতম কাণ্ড বিশ্বের ইতিহাসে খুব কম দেখা যায়, কিন্তু তার মধ্যে রাজনীতিবিদরা অনুপ্রবেশ করে এটাকে কালিমা মুক্ত করে। আমরা যদি সৃষ্টিশীল হতে পারতাম, যদি এই যে আমি সিগারেট কিনি তাতে আরবি লেখা, আমি গুরুদুধ কিনি তাতে আরবি লেখা, তার কারণ হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনাদের মধ্যে যারা, সবাই তো নয়, এর মধ্যে যারা এগুলো করেছেন তাদেরকে এটা বন্ধ করতে হবে। এই 200 বছর পুরাতন মান্দাতা আমলের ব্রিটিশ শাসন ব্যবস্থার যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা দিয়ে বর্তমান আজকে আমরা উভয় দল বলতেছি যে সন্ত্রাসী বাদ দেবো। ইট ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট। সব পলিটিশিয়ান যদি মনে করেন যে আমি খুব খারাপ কথা বলে ফেলছি, তারা রাগ করবেন, রাগ করার কিছু নাই। চ্যানেল আই ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ প্রাইভেট টেলিভিশন। 15 বছর আগে যখন এটা শুরু হয়েছিল, প্রাইভেট টেলিভিশন
মাত্র দুটোই ছিল, আর কোনো প্রাইভেট টেলিভিশন ছিল না। তাদের যেই অবদান ফর দ্য ডেভেলপমেন্ট অফ প্রাইভেট টেলিভিশন এটা অতুলনীয়, প্লাস দেয়ার প্রোগ্রামিং অ্যান্ড আদার্স। তাদেরকে এই 16th ইয়ার পদার্পণ করাতে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, আমার শুভেচ্ছা রইল। চ্যানেল আইয়ের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে যেই প্রোগ্রামটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সেটা হচ্ছে তৃতীয় মাত্রা। তৃতীয় মাত্রার প্রথম অনুষ্ঠানে আমি ছিলাম। যেই জায়গাগুলো, যেই পদগুলো এই সুপ্রিম কোর্টের বিচারপতি পদের চেয়ে অনেক নিচু, সেখানে ওনাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং ওনারাও নিয়োগ নিচ্ছেন। আর এখানে কাদেরকে দেওয়া হচ্ছে, নিয়োগ যাদেরকে দিচ্ছেন তাদেরকে যদি আপনি দেখেন, বা আগে যাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে যদি দেখেন, মূল্যায়ন করেন, তাহলে দেখবেন এই নিয়োগপ্রাপ্তের মধ্যেই একটা রাজনৈতিক চিন্তাধারা কাজ করেছে। তো তারা 5 বছর ক্ষমতায় ছিলেন, তারা একটা তদন্ত কমিশন করে গেলেন না কেন, একটা দুর্নীতি দমন কমিশন করে গেলেন না কেন? একটা করেছি, একটা শুরু করেছি, যদি এর মধ্যে কোনো যদি সমালোচনার কিছু থাকে বা নিশ্চয়ই থাকবে। সেই থেকে যেই প্রোগ্রামটা শুরু হলো এটা প্রতিদিন চলেছে। দিস ইন ইটসেলফ ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। আর আরেকটা হচ্ছে এই প্রোগ্রামটা 1 ঘন্টার হওয়াতে কোনো রকমের বাণিজ্যিক অ্যাডভার্টিসমেন্ট বা বিজ্ঞাপনের জন্য কোনো ব্রেক না দিয়ে হওয়াতে যারা পার্টিসিপেট করেছে এই প্রোগ্রামে তারা সব সময় কিন্তু এটা প্রশংসা করেছে, যেহেতু এইটার আলোচনার মধ্যে কোনো সময়ে কোনো ইন্টারফেয়ারেন্স বা বাধা বা কোনো আসে নাই, সেটা একটা ফ্লো থেকে যায়, সেজন্য এটা খুবই সমাদৃত চারিদিকে। আর আমি এখানে এই প্রোগ্রামটার কথা বলতে গিয়ে আমাকে জিল্লুর সাহেব, যিনি এটা হোস্ট করেন, অ্যাঙ্কার, ওনাকেও কৃতিত্ব দিতে হয়। উনি এমন একজন সঞ্চালক যিনি নিজের অভিমত জাহির করার জন্য কোনো রকমের চেষ্টা এই প্রোগ্রামে করেন না। উনি দর্শকের কাছে ওনার অতিথিদের বক্তব্য মতামতটা তুলে ধরেন শুধুমাত্র, এবং এটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী অ্যাঙ্করিং হয়েছে ওনাকে দ্বারা বলতে হয়। এই জন্য আজকাল দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যারা সঞ্চালনা করে তারা তাদের মতামতটা ব্যক্ত করে যাচ্ছে, দর্শকদেরকে শোনাচ্ছে, আর ওই যেই গেস্ট এনেছেন তাকেও তার মতামত শোনাতে বাধ্য করছেন। অ্যান্ড আই হোপ যে অন্যান্য অ্যাঙ্কর যারা আছেন তারাও জিল্লুর সাহেবের এই সঞ্চালনার স্টাইলটা থেকে যতটুকু শিকার আছে ততটুকু শিখে ওনারাও সেভাবে চালিত হবেন। চ্যানেল আইয়ের 16 বছরের জন্মবার্ষিকী, তার কর্মজীবন, তার উদ্যোগ, তার জনগণের সাথে সম্পৃক্ততার ইতিহাসকে অভিনন্দন জানাই। তৃতীয় মাত্রার একটা আমাদের এই টেলিভিশনের জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছে। গুরুত্বপূর্ণ ভূমিকাটা হলো কি, বিশেষত দেশে যখন গণতন্ত্র থাকে না, যখন লোকেরা আওয়াজ করতে পারে না, তার বিকল্প মত প্রতিবাদ কোনো কিছু জানাতে পারে না, তৃতীয় মাত্রা সবাইকে সেই সুযোগটা করে দিয়েছে। ভিন্ন মতের মানুষকে একত্রিত করেছে, তাকে ভিন্ন মতের মানুষকে জনসাধারণের উপর ছেড়ে দিয়েছে কি করে তার বিষয়টা কি করা। বিদেশি বিনিয়োগের জন্য যে সমস্যাটা হচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক বড় বড় বিনিয়োগ সিদ্ধান্তগুলো এখনো হয়নি। না বললে না, হ্যাঁ বললে হ্যাঁ, এই আলোচনাগুলো বর্তমান সরকার করবেন কিনা সেটাও আমি ভালো জানি না। এটা হুট করে আমরা এই যে আলোচনা করছি, এই যে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক জেনারেল সাহেবের আছে, সিকিউরিটির উপরে করছেন, ইনি যে কাজ করছে, আমি ওনার জার্নালটাও দেখলাম, সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, এটা একটা বিরাট জিনিস। এবং ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা, তবে সেখানেও নিঃস্বার্থভাবে যদি সবাই করতে পারে কি না পারে, বা দলীয় দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়, সেটা অন্য কথা অবশ্য, তবে সাধারণভাবে তো তাদের ভূমিকা আছে আমি মনে করি। তবে এটা ঠিক যে আমরা যদি বিধি বহির্ভূত কাজ করি, আইন প্রয়োগকারী সংস্থা বিধি বহির্ভূত কাজ করে,
পুলিশের অনেক ধরনের নিয়ম কানুন আছে, অনেক ধরনের বিধি ব্যবস্থা আছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার। সুতরাং সেখানে পার পাওয়ার আমি মনে করি না কোনো অবকাশ আছে। সেটার যখন সময় নিতে যাওয়া হলো, সেই সময় নিতে যাওয়ার সময় কিন্তু বিচারক অত্যন্ত স্পষ্ট ভাষায় রীতিমতো তিরস্কার করেই অ্যাটর্নি জেনারেলকে বললেন যে এই যে আমাদের যে সময়টায় কারণ দর্শানোর নোটিশটা দেওয়া হলো তার পরবর্তী সময়ের মধ্যেও কিন্তু 11টা এই ধরনের হত্যাকাণ্ড ঘটে গেছে। এবং কেন আদালতকে তখন এই কথাটা স্পষ্ট করে বলে দেওয়া হলো যে আমাদের কাছে সময় পেতে হলে এই অঙ্গীকারটা করে যেতে হবে যে এই যতদিন সময় দিব তার মধ্যে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না কিংবা এই ধরনের হত্যাকাণ্ড হবে না। এবং দেশ যে সংঘাতের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে সে সম্পর্কেও কারোর কোনো সন্দেহ নেই এবং সবাই শঙ্কিত, সবাই উদ্বিগ্ন যে দেশের ভবিষ্যৎ কি হবে। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ হলো যে 54 ধারা তারা ব্যবহার করে বেশি যে কোনো কাজে। এখন পুরা মানে প্রশাসনকে তো 54 ধারার মতো ব্যবহার করা হয়। আপনার সরকার কোনো পর্যায়ে গ্রহণযোগ্য ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি নাই। এই ব্যাপারে সরকারের সুস্পষ্ট বক্তব্য রাখা উচিত। যেমন কখনো কখনো বলা হয় যে গত 5 বছর আমাদের দলের লোকদেরকে কোনো নিয়োগ দেওয়া হয়নি, এখন আমাদের লোকদেরকে আমরা নিয়োগ দেব, এটাও কিন্তু অসাংবিধানিক। আমি আনন্দিত যে চ্যানেল আইর টক শোগুলোর মাধ্যমে যে কাজটা হচ্ছে তৃতীয় মাত্রা, আমি মনে করি সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য মতামত প্রকাশের স্থান বলে লোকে গ্রহণ করে। আজকে আপনারা লক্ষ্য করে থাকবেন যে বেশি রাত্র জেগে এই সমস্ত টক শো মানুষ দেখে এবং এই টক শোর একটা বিশেষ দিক হলো এটা কোনো একতরফা কাজ করে না, সরকার পক্ষের লোকজনদের আনা হয়, তারাও তাদের মতবাদ প্রকাশ করেন, মতামত দেন এবং মুখোমুখি হয়ে একে অপরের বক্তব্যের সমালোচনা করেন, আলোচনা করেন। এবং টেলিভিশনের এটাই সার্থকতা যে তারা বিভিন্ন মতামতকে একত্রে লোক বসিয়ে বিভিন্ন মতামতকে প্রকাশ করার সুযোগ দেয় এবং এই সুযোগের মাধ্যমে যুক্তি তর্ক আসে এবং জনগণ দেখতে পারে যে কোন বক্তব্য সঠিক, কোন বক্তব্য সঠিক নয়, কোন মত গ্রহণীয়, কোন মতামত গ্রহণীয় নয়। ইন্টারনেট নাই, আপনার কি মানে আইটি নাই, আপনার এই যে আপনার যে প্রথম আলো কিন্তু এই যে যুগান্তর বা ইত্তেফাক, শুনেন আমাদের আগে বিদেশে নিউজগুলো যায়, এই যে খবরের কাগজ নিউজগুলো কোথায় যাচ্ছে? আজকে আপনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে কেন কালো তালিকা দিতে হবে? শুনুন আমার কেন ইউরোপিয়ান ইউনিয়ন বলছে আমরা মানবাধিকার লঙ্ঘনকারী দেশ? আমাদের সময় প্রায় শেষ। আরেকটা কথা আপনাকে, বিগত আওয়ামী লীগের সময় আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের প্রত্যেকটা হিউম্যান রাইটস রিপোর্টে তখনকার সরকারকে সমালোচনা করেছিল। সুতরাং এই কথা বলে লাভ নেই। আমি আপনার একটা জিনিস আপনার আমি ওই উত্তরটা যতটাই আলোচনা করি আমি একটা সব সময় আপনি একটা কথা না, আমি তো অতীতকে টানি নাই, একেবারে টানি নাই, সেটাকে চেষ্টা করি অতীতকে না আনতে। মাননীয় সংসদ সদস্য পাপি আপা যে কথাটি বলেছেন আমি এটা নিয়ে বলা হয়নি, কিন্তু রাষ্ট্রপতির পুলিশ নিয়ে পদক্ষেপ আপনি এক লাইনে শেষ করে দেন। যদি আমি তো প্রশ্নটা করেছি ওনাকে, আমি প্রশ্ন করেছি, অপু যেহেতু উত্তর দিয়েছে আমার দেয়া হয়নি। দেখেন, রাষ্ট্রপতির পদকটাকে হারুনের মতো একটা সন্ত্রাসী, স্বেচ্ছাচারী, চাঁদাবাজ এবং বিশ্বজিৎ হত্যা নীরব সাক্ষী হিসেবে যে পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে থেকে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে নিজেকে দাবি করে জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নেয়, তাকে আর যাই হোক রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করা কখনোই সম্ভবপর নয়। এতে হলো কি, যারা মেধাবী, প্রজ্ঞাবান, যোগ্য অফিসার তারা কি হচ্ছে, তারা ডিপ্রাইভ হচ্ছে, তারা হয় বাধ্যতামূলক অপসারণ অথবা এইরকম ভাবে অপকর্ম করে যদি পুরস্কার পায় তাদের হতাশাগ্রস্ত হয়ে যাবে। উনি বললেন যে আদু ভাই, ছাত্র রাজনীতিতে আদু ভাইরা আছে, আমাদের ছাত্রলীগে কোনো আদু ভাই নাই। ওনাকে ভাড়া দিতে হবে এই সমস্ত গুলোতে আমি কলম লিখেছি এবং সরকারের একজন করে বলুন, আপনারা একজন একজন করে আপনি বলবেন। আপনি কিন্তু বলেন, আমি চলে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। না বসুন, এরকম পুরুষের লোকের সাথে আমি বলতে চাই না। সরি, আই এম সরি, বসে কথা বলুন। আই এম সরি, আমি বসে কথা, আই ডোন্ট কুরুচির প্রশ্ন, কুরুচিপূর্ণ কথা বলেছেন, আমি বলবো না। এটা সত্যি ঘটনা, এটা সত্যি ঘটনা। ইউ আর টকিং রট। আপনি ভদ্রতা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি বসুন। না আপনি বসুন না, বসুন। দেখেন ডকুমেন্টস আমাকে, ওই সংবিধানের কথা না বলাই ভালো। ওই দাঁড়ান, আমার শেষ কথা দেন, আমার শেষ কথা দেন না। আপনি তো অনেক কথা বলে ফেলেছেন, আপনি যেসব কথা রিলেভেন্ট না সেগুলো আপনি বলেছেন, তো আমাকে বলতে হবে তো সেই কথাগুলো। আপনি 21শে অগস্টের কথা বলেছেন, আপনি হাসলেন, আপনারা হাসেন কেন? চ্যানেল আই
15 বছর পেরিয়ে 16 বছরে আসলো, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং তৃতীয় মাত্রার মাধ্যমে আমরা দেখলাম এদেশের সাধারণ নাগরিক যে দর্শকের কাছে উঠে আসলো মানুষের কথা, উঠে আসলো মত প্রকাশের সুযোগ, এবং যেভাবে বিভিন্ন ইস্যুতে তৃতীয় মাত্রা নিয়ে আসলো মানুষের সামনে, সেটা পরবর্তীতে আমরা দেখলাম যে মত প্রকাশের এই স্বাধীনতাটাকে উপজীব্য করে অন্যান্য টিভি চ্যানেলগুলোও কিন্তু এগিয়ে এসছে। এবং সেখানে আমরা দেখেছি নারীর বিষয়টা যেরকম এসছে, শিশুদের অধিকারের বিষয়গুলো এসছে, শুধু রাজনীতিবিদদের কথা নয়, শুধু দেশ বিদ্বেষ নয়, তার মধ্যে এসছে উন্নয়নের কথাও। প্রাপ্তির জায়গা থেকে নিশ্চয়ই সবাই বিচার করবেন, কিন্তু আমি তৃতীয় মাত্রার একজন নিয়মিত দর্শক হিসাবে তৃতীয় মাত্রাকে পথিকৃৎ হিসাবে টক শোর বিশেষ করে অভিবাদন জানাতে চাই। শুধু পথিকৃতের ভূমিকাই পালন করেনি, অক্ষুণ্ণ রেখেছে বস্তুনিষ্ঠতার সুবাদে, অক্ষুণ্ণ রেখেছে এটার মানের দিক থেকে, এবং অক্ষুণ্ণ রেখেছে জনমানুষের কথা বলতে। শুধু রাজনীতি নয়, অর্থনীতি, মানুষের কথা সব কিছু উঠে এসছে তৃতীয় মাত্রায়। তৃতীয় মাত্রা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তৃতীয় মাত্রার উদ্যোক্তা যারা, তারা যাদেরকে হাজির করেন আমাদের দর্শকদের সামনে, তারা যখন নিজেদের মধ্যে বিতর্ক করেন, কখনো কখনো কিছুটা অসুস্থতার পর্যায়ে বিতর্ক করেন, হিংসা দেশ তাদের মধ্যে থাকে, আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারে। তৃতীয় মাত্রায় যেভাবে তুলে ধরে, কোনো রকম যেটাকে আমরা বলি জাজমেন্টাল না হয়ে তৃতীয় মাত্রা যেভাবে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করে তাদের বক্তব্যগুলো তারা বলেন, সাধারণ জনগোষ্ঠী ঠিকই ধরতে পারে কাদের কথাগুলো গ্রহণযোগ্য, কাদের কথাগুলো বিশেষ করে রাজনীতিবিদদের অথবা ব্যবসায়ী অথবা অর্থনীতিবিদ অথবা অন্য কেউ, তারা কি বলছেন। আমরা যতই মনে করি আমাদের দেশের মানুষ লেখাপড়া জানেন না, তাদের প্রজ্ঞার কিন্তু অভাব নেই। এই তৃতীয় মাত্রা নিয়ে ফেসবুকে যেসব দেখি আমরা, তাতে মনে হয় যে তৃতীয় মাত্রা শুধু আমাদের মতো আমাদের প্রজন্মকেই প্রভাবিত করেনি, নতুন প্রজন্মকেও প্রভাবিত করেছে। চ্যানেল আইকে শুভেচ্ছা জানাই, এবং চ্যানেল আই বাংলাদেশে যত টিভি চ্যানেল আছে তার মধ্যে ডেফিনেটলি চ্যানেল আই সবচেয়ে ভালো, এবং চ্যানেল আইয়ের কন্ট্রিবিউশন দশের এবং মানুষের জন্য চ্যানেল আই অনেক কিছু করেছে। বিশেষ করে শায়েক সিরাজ কৃষি খাতে বহু কিছু আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে, জানিয়েছে, এবং শিক্ষা খাতেও এবং বিভিন্ন খাতে চ্যানেল আইয়ের কন্ট্রিবিউশন অনেক বেশি। পৃথিবীর যেখানে গিয়েছি সেখানে চ্যানেল আইকে পেয়েছি, অন্য কোনো টেলিভিশন পাই আর না পাই চ্যানেল আইকে পেয়েছি। তৃতীয় মাত্রা হচ্ছে 4100 দিন। তো 4100 দিন কোনো প্রোগ্রাম বাংলাদেশে কোথাও কখনো হয়নি, পৃথিবীতেও কোথাও হয়েছে কিনা আমি জানি না। আমার ওয়াইফ মারা গিয়েছে, ওয়াইফ যখন বেঁচে থাকতো তখন তৃতীয় মাত্রা রাত্রেবেলা দেখতো, দেখে বলে দেখো জিল্লু কীভাবে দুইজনকে লাগিয়ে দিয়ে নিজে মজা দেখে, এপাশে একজন ওপাশে একজন, দুজনকে লাগিয়ে দিয়ে নিজে মজা দেখে। তো জিল্লুর বিভিন্নভাবে এই পরিবেশ করেছে, এই পরিবেশনা করেছে, এবং আমি বলবো চ্যানেল আইয়ের কন্ট্রিবিউশন আমাদের বাংলাদেশে অনেক 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 বেশি। চ্যানেল আই বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার জগতে একটা নতুন দিগন্ত টেনে দিয়েছে, এবং চ্যানেল আই বিশেষ করে তার সংবাদ পরিবেশন এবং টক শোতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তাতে একটা চিন্তাধারার ক্ষেত্রে, চিন্তা চেতনার ক্ষেত্রে একটা অভিনত্ব তারা দেখিয়েছে, এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা, এবং বিশেষ করে টক শোতে তৃতীয় মাত্রা যে ভূমিকা পালন করেছে তারা, আমি অত্যন্ত অভিভূত চ্যানেল আইয়ের এই ভূমিকা দেখে, এবং এতে তারা অত্যন্ত নিরপেক্ষভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বার্থে একটা উল্লেখযোগ্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য একটা ভূমিকা পালন করছে। তৃতীয় মাত্রা এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ভিন্ন মত থাকা এবং বিশেষ করে গণতান্ত্রিক
মত থাকা, গণতন্ত্রের প্রতি আস্থা রাখা, বিশ্বাস রাখা এবং সৎ চরিত্রবান দেশপ্রেমিক মানুষ যাতে রাজনীতিতে উদ্বুদ্ধ হতে পারে, অনুপ্রাণিত হতে পারে, দেশের দায়িত্বভার তারা গ্রহণ করতে পারে এবং দেশ সেভাবে পরিচালনা করতে পারে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র বিকশিত হয়, মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হয়, সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার এবং বিশেষ করে দুর্বৃত্তায়নের হাত থেকে জাতিকে সর্বক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি, সর্বক্ষেত্রে আইন, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্র দুর্বৃত্তির হাত থেকে জাতিকে রক্ষা করা একান্ত প্রয়োজন এবং সেই ক্ষেত্রটা সৃষ্টির ক্ষেত্রে চ্যানেল আই একটা উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য এবং নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করছে। চ্যানেল আই বাংলাদেশের টেলিভিশনে এবং এই ইলেকট্রনিক মিডিয়াতে একটা নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে তৃতীয় মাত্রা, কৃষি সংবাদ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেভাবে তারা খুঁটিয়ে খুঁটিয়ে জাতির সামনে তুলে ধরেছে। চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা বাংলাদেশে টকশোর জনক বলা চলে। বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছে তৃতীয় মাত্রা, দেশে নয় বিদেশেও। বিশেষ করে যারা বাঙালি সম্প্রদায়, আমাদের বাঙালি জাতি যেখানে যেখানে আছে সব জায়গায় কিন্তু এই তৃতীয় মাত্রার একটি জনপ্রিয়তা আমি লক্ষ্য করেছি এবং আমার সৌভাগ্য হয়েছে তৃতীয় মাত্রার মাধ্যমেই এক ধরনের তারকা বনে যাওয়ার। এবং আমি লক্ষ্য করেছি তৃতীয় মাত্রা শুধু রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নয়, সংস্কৃতি সহ সর্বক্ষেত্রেই তৃতীয় মাত্রায় আলোচনার বিষয়গুলো। এর আগেও ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু এইভাবে এতক্ষণ সময় নিয়ে কখনো কথা হয়নি খোলাখুলি। ঠিক মনে হয় যেন ড্রয়িং রুমে বসেই আমরা খুব আড্ডা মারছি। এইভাবে এত সময় ওনার কখনো হয়ও না যে আমাদের সাথে এত গল্প হবে। তো সেটা আমি ফিল করলাম যে একজন উনি খুব কাছের একজন মানুষের মতো করে ওনাকে পেলাম। আমার কাছে এর জন্য খুব ভালো লাগছে এবং আমার আজকের দিনটির কথা অনেক দিন মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। যখন আমরা লালনকে দেখি যে সময়টা আমরা বসবাস করছি, যে অর্থের জন্য, আপনি যেটা বললেন একটু আগে অন্যভাবে, যে অর্থের জন্য কত অনর্থ ঘটছে, হ্যাঁ, অথচ এই সময় যদি দেখি যে মানুষের পক্ষে এটা সম্ভব হয়েছে যে বস্তুগত কিছু পাওয়ার জন্য নয়, কিছু একটা পাওয়ার জন্য, সেটা দেখা যাবে না, তার জন্য সব ছেড়ে বেরিয়ে যাচ্ছে মানুষ। এর মধ্যে নিশ্চয়ই সৌন্দর্য আছে এবং বাঁচার অন্য রকম একটা আকাঙ্ক্ষা আছে। আসলে আমাদেরও তো কাজ করেছি, অনেক বছর হয়ে গেল, অভিজ্ঞতা, প্রচুর মানুষের সাথে কাজ করা, নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি। সবসময় যে ছবি মানের করতে চায়নি তা নয়, অনেক সময় পরিচালকরা চেয়েও করে উঠতে পারেননি, কারণ প্রত্যেকে তো এন্ড অফ দ্য ডে প্রফেশন। এটা কিছু ছেলে পেলে যারা আছে সিনেমা করে, সিনেমাটা যদি নাও হয় তখন দর্শক দেখে না, তখন বললে যে এটা আর্ট ফিল্ম বা পাবলিক বুঝলো না, এরকম অনেক কথা আমি শুনি, আর আমি এদের সঙ্গে আসিও। প্রচুর বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে রথী মহারথীরা সব দর্শক এসেছে, আমি নার্ভাস হইনি কোনোদিন, অল্প বয়স থেকেই। কিন্তু আমি প্রথম নার্ভাস হই যখন ছবিটা রিলিজ করে এবং হাতটা ঢুকিয়ে যে লোকের টিকিটটা কেনে, আমার তখন নার্ভাস লাগে। কারণ এইবারে কিন্তু আমার সন্তানের জন্ম দিয়ে ছেড়ে দিলাম, আমি জানি না সে সন্তান ডাকাত হবে না সাধু হবে, কেউ জানে না। বলে এইটা কিন্তু বিরাট ব্যাপার। একদম একদম, এটা সবচেয়ে খাঁটি কথা। দর্শক যে টিকিটটা কিনে এনে ছবিটা দেখবে। চ্যানেল আই সারা বাংলাদেশের মানুষের মনকে জয় করতে পেরেছে মনে করি, কারণ মানুষ যা কিছু চেয়েছে, শিক্ষা হোক, কৃষি হোক এবং রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি, সব দিক থেকে তৃতীয় মাত্রা এক ধাপ এগিয়ে আছে এখনো। যে ফ্যাশন ডিজাইনিং করে, সেটি খুব ওনার পছন্দের কাজ। হ্যাঁ, পছন্দের কাজ। ওটা তো ওইসব অনেক ট্রেনিং আছে তার, সে তো এনফিলও করেছে, ফেব্রিক্স এটসেট্রা, ওটা তো একটা দিক তারা আছেই। তাছাড়া তো মা হিসেবে তাকে দেখিনি, এখন মা হিসেবে দেখছি। এত ব্যস্ততার মধ্যেও মা হিসেবে দেখছি। আমার মনে হয় যে মা হিসেবে সে বাচ্চাকে যে স্নেহ করে, যে ভালোবাসা দেয়, এটা ওই প্রফেশন থেকে পক্ষে করা কঠিন। উনি কি ওনার বাচ্চাকে পছন্দ করেন না ওভারঅল? আমার চেষ্টা 80 দশকে যেটা ছিল, যে আমি যদি মনে করি এই মুহূর্তে উগ্র সশস্ত্র সাম্প্রদায়িকতা বা নীতিহীন রাজনীতি বাংলাদেশে সবচেয়ে মহাসংকট তৈরি করছে, এটাকে মোকাবেলা করার জন্য যদ্দূর পারি ঐক্য করি। আমি নীতিতে ফেরত যাওয়ার চেষ্টা করছি।
আসলে স্কুল লাইফ আমি আব্বাকে পাইনি, সত্যি কথা বলতে খুব কমই পেয়েছি। আমার প্রত্যাশা হচ্ছে স্বাধীনতার পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক মুক্তি। এটার জন্য আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করব, তাহলে সম্পূর্ণভাবে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবো। আমি গান গাই না, তবে গান পছন্দ করি, রবীন্দ্রসঙ্গীত পছন্দ গাইতে পারেন না, একটুকু গাইতে পারি না। আচ্ছা, সেটা শুনবো আমরা। চ্যানেলের জন্মদিন, আমি চ্যানেল আই সম্পর্কে মানে একজন দর্শক হিসেবে আমি তো স্বাভাবিকভাবে এই তৃতীয় মাত্রা এটার মাধ্যমে চ্যানেল আইয়ের পরিবারের সদস্য হয়ে গেছি। এর অগণিত পাঠক শ্রোতাদের সঙ্গে একাকার হয়ে গেছি, দর্শক শ্রোতাদের সঙ্গে একাকার হয়ে গেছি। আমি চ্যানেল আই তো দেখি, এবং আমি বলবো মোটামুটি সংবাদ পরিবেশনও নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা আছে। শাইখ সিরাজের হৃদয় মাটিও মানুষ, এটা তো অনেক মানুষকে আপ্লুত করে, অনুপ্রাণিত করে। আমিও কিন্তু এই প্রোগ্রামটা পছন্দ করি। এই যে বিভক্ত করা, এই বাচ্চারা কেন পছন্দ করবে? হেট্রেডের অংশটা কোথা পর্যন্ত কেন পছন্দ করবে? এই হিংসাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু যদি দেখেন। এই অনন্য দৃষ্টান্তটা জিল্লুর রহমান সাহেব সৃষ্টি করেছেন তৃতীয় মাত্রায়, এবং যার জন্য চ্যানেল আই যে এত জনপ্রিয় তার আরেকটি এই উদাহরণ হচ্ছে এই তৃতীয় মাত্রা। আমি চ্যানেল আইয়ের সাফল্য কামনা করছি এবং আশা করি যে তারা জনগণের মাঝে যে আস্থা নিয়ে, যে নিরপেক্ষ নিয়ে এখনো আছে, ভবিষ্যতে এই নিরপেক্ষতা বজায় রাখবে। পার্লামেন্টে আমরা কিন্তু সবসময় সব কথা বলতে পারি না, কারণ এখানে স্বাধীনভাবে কথা বলা একদমই সম্ভব না। আমাদের দেখতে হয় যে আমি কোন দলের থেকে কথা বলতেছি। আমাদের আর্টিকেল 70-তে অনেক কিছু বাধা আছে, সে কারণে কিন্তু চ্যানেল আইতে এখানে আমাদের সীমাবদ্ধতা নাই, আমাদের স্বাধীনতা খর্ব হয় না। এখানে হুইপিং করার কেউ নাই, কোনো হুইপ নেই পিছনে যে আমার এই কাজটা করতে হবে। আমার ইচ্ছার বিরুদ্ধ আমাকে হয়তো একটি ভোট দিতে হবে বা একটি বক্তব্য রাখতে হবে। চ্যানেল আইতে এটা নেই, এটা একটা মিনি পার্লামেন্টের মতন, এবং সবাই তার নিরপেক্ষভাবে তার নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারে এই চ্যানেল আইতে এসে। সব দলের মতামত আপনি যদি দেখেন, একই জায়গায় বসে এক একটি দল তার নিজস্ব মতামত দিয়ে যাচ্ছেন এবং আরেকটি দলের সমালোচনা করতেছেন কঠোরভাবে। এটা সম্ভব চ্যানেল আইতে, এবং চ্যানেল আই পথকৃতি এই যে আমাদের টকশোর, তারা দেখে দিয়েছে যে টকশো মানুষের মাঝে কত জনপ্রিয়তা আনতে পারে। এটা অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চ্যানেল আই। আমরা অনেক টেলিভিশনে দেখি যে ঠিক তারা বোঝা যায় টেলিভিশন খুললে যে এই টেলিভিশনটা কোন পক্ষের এবং কি ধরনের বক্তব্য রাখবে, কিন্তু চ্যানেল আই সম্পর্কে এই কথা আজও কেউ বলতে পারবে না। এইখানেই হচ্ছে তাদের ভিন্নতা অন্যান্য টেলিভিশন চ্যানেল থেকে। তৃতীয় মাত্রার যিনি সঞ্চালক জিল্লুর রহমান সাহেব, উনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে 1 ঘন্টার একটি অনুষ্ঠান বিরামহীনভাবে বছর পর বছর চালানো, এটা একটি অনন্য দৃষ্টান্ত অন্যান্য টেলিভিশনের জন্য। এবং প্রতিদিনই নতুন নতুন মানুষ ওখানে আসতেছেন, নতুন নতুন বক্তা আসতেছেন, রাজনীতিবিদরা আসতেছেন, সমাজের বিভিন্ন স্তরের যারা ভালো বক্তা তারা ওখানে আসতেছেন, তারা তৃতীয় মাত্রায় অংশগ্রহণ করতেছেন এবং তাদের মতামত প্রকাশ করতেছেন স্বাধীনভাবে। এবং সঞ্চালক এখানে কিন্তু একদম নিরপেক্ষ। তার একটি দৃষ্টান্ত হচ্ছে যে এত রাজনীতি নিয়ে কথা হয়, অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু সঞ্চালককে কখনো কেউ দেখে নাই যে কোনো পক্ষ অবলম্বন করতে। উনি ধীর স্থিরভাবে শুধু কথা শুনেই যান দুই পক্ষের মধ্যে, পরে একটি সময় ওনার নিজস্ব বক্তব্য দিয়ে এটা সমাপ্ত করেন। If you are thinking it is 1969 or 71, you are mistaken. অসংখ্য প্রসঙ্গ আজকের আলোচকবৃন্দ তুলে এনেছেন এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য জাতীয় ঐকমত্য বা ওনাদের পারস্পরিক সমঝোতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেটি আমাদের রাজনীতিতে বড় অভাব রয়েছে, সেই সম্পর্কের উন্নয়ন এবং ঐকমত্যের ভিত্তিতে ছাড়া সম্ভবপর নয় সমস্যাগুলো সমাধান করা। আমরা আশা করব যে যার অবস্থান থেকে এই বিষয়গুলো বিবেচনা করবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।